আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌখালীর দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারের নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা ৬ জয়ে শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন লাইভ স্ট্রিমে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে ও বিএনপি সংস্কার চায় না বলেও ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে এতে লাভ হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব দলমতের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার করতে চায় বিএনপি। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে 2020 সালে আত্মপ্রকাশের পর আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাউন্সিলে অংশ নিয়ে রাজনৈতিক ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান। গণতন্ত্র রক্ষায় এদেশের মানুষ যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। আমরা আহ্বান জানাতে চাই, আমরা আসন সবাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি। যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে, আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যদি 200 আসনও পায় তবুও এককভাবে সরকার গঠন করবে না। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিকেলে রাজধানীর বনানীতে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপি সবাইকে নিয়ে রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, শিক্ষা, স্বাস্থ্য সহ উন্নয়নের সুবিধা পাবে সবাই।
যদিও আমরা মেজরিটিও পাই, আমরা যদি 300 সিটের মধ্যে 200 সিটও পাই, আমরা কিন্তু একা সরকার গঠন করব না, আমরা একটা জাতীয় ঐক্যের সরকার করব। এই 31 দফা সংস্কার আমরা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। ভেরি ইম্পর্টেন্ট। So the commitment after commitment after commitment. So there are so many commitments. এখান থেকে বেরোবার কোনো সুযোগ নেই। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। রাতে গণমাধ্যম কর্মীদের তিনি এ তথ্য জানান। বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন পর ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে বেশ প্রফুল্ল রয়েছেন। খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, ইতিমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসি খুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান। রাকিবের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আজ 3য় দিনে তার শারীরিক অবস্থান কেমন আছেন তার ডাক্তারি পর্যবেক্ষণ চলছে বলে জানা যায়। এদিকে বেগম জিয়ার ভক্তরা ক্লিনিকের আশেপাশে প্রিয় নেত্রীর খোঁজে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমায়। আমি অনেক হ্যাপি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি ম্যাডামকে যাতে অতি তাড়াতাড়ি চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন। আমরা তার হাত ধরে আবার বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনঃ ফিরে পেতে চাই। খালেদা জিয়ার পরিবার থেকে সকালবেলার নাস্তা সহ রাতের খাবার হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের পেয়ে তিনি আনন্দিত এবং উল্লসিত। আজ 3য় দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, আজকে তেমন কোনো পরিবর্তন ঘটেনি তার শারীরিক অবস্থায়। তিনি আগের চেয়ে বেশ উৎফুল্ল আছেন মানসিকভাবে। বেগম খালেদা জিয়ার পরিবার থেকে নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে এই হাসপাতালে। তিনি সকালে ব্রেকফাস্ট খেয়েছেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন এবং রাত্রে ডিনারও খেয়েছেন এই হাসপাতালে। তিনি ঘর থেকে আনা খাবার দাবার। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। তেজগাঁও বিএনপির জনপ্রিয় কাউন্সিলর হওয়ায় আওয়ামী সরকারের হাতে রিমান্ড ও কারা নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার। চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বলেছেন, রিমান্ডের সময় ঝুলিয়ে রাখা, ক্রসফায়ারের ভয় দেখানো, মানসিক নির্যাতনের মাধ্যমে বারবার তাকে একতরফা নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন। বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের কথা জানাচ্ছেন মাসুদ শাকিল। প্রায় 17 বছর পর আমরা বাংলাদেশে এখন নিঃশ্বাস ফেলতে পারছি। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের এক যুগের কাউন্সিলর ছিলেন। চ্যানেল আইকে তিনি বললেন, 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট ও 24-এর আমি ডামিন নির্বাচন গ্রহণযোগ্য করতে শেখ হাসিনা নির্যাতনের মাধ্যমে তাকে এমপি নির্বাচন করাতে চেয়েছিল। আমাকে না দমাতে পারলে তাদের আন্দোলন দমাতে পারবে না, এর ধারণা থেকেই তারা আমাকে বারবার নির্যাতন করতো, গ্রেপ্তার করতো এবং রিমান্ডের নামে এই অমানসিক অত্যাচারগুলো তারা করতো। এই বিএনপি নেতা জানান, তাকে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা থাকলেও এক সেনা কর্মকর্তার সহৃদয় বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি। কর্নেল আজাদ মারা গেছে, তার কারণে আমি বেঁচে গেছি। উনি প্রেসের সামনে আমাকে হাজির করছে খুব তাড়াতাড়ি, মানে এবং 10টা বোম সামনে রেখে। তখন আমার মন খারাপ ছিল, তো মন খারাপ ছিল তো ওই অফিসার বলতেছে, মন খারাপ করেন, আপনাকে র্যাব 1 নিলে জিয়াউল হোসেন, ওনারা ফোন করতেছে, এই জন্য আপনাকে প্রেসের সামনে দিয়ে দিছি, প্রেসে ওপেন হইলে আর কিছু করতে পারবে না। আজকে তাকেও স্মরণ পড়ে,
সে বিএনপি মাইন্ডেড ছিল এবং সরকারের ষড়যন্ত্রেই সম্ভবত হবিগঞ্জে জঙ্গি নাটকে সে কিন্তু মৃত্যুবরণ করে, রহস্যজনক মৃত্যু। কর্নেল আজাদের কারণে আমিও বেঁচে গেছি। আজকের জন্য বলি লোকটা নাই, কিন্তু লোকটা উপকার করে দিয়ে গেছে অনেক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীর উপর বারবার নির্যাতন ও কারা অন্তরীণের ঘটনায় অসুস্থ হয়ে তার স্ত্রী মারা যান বলে দাবি করেছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। আমি রাজনীতি করতে করতে আপনাদের উদ্দেশ্যে বলি, আমার ছেলে মেয়ে দুটা আছে। তার মা এই বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগে এই 2রা জুলাই এই বছর উনি মারা গেছেন। তাকে কত অসহ্য বেদনা সহ্য করতে হয়েছে। থানায় গেছে, ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করছে, আমি কোথায় আছি জানে না, অনুমান করে থানায় আছে। আর তখন তো জানেন গুম খুন এত বেশি, মানে যতক্ষণ পর্যন্ত কোর্টে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো পরিবারের লোক স্বস্তিতে থাকতে পারে না। আমাকে যখন গ্রেপ্তার করলো তার 2 দিন আগেই সম্ভবত আমাদের তেজিয়া কলেজের জাকির, তেজিয়া কলেজের আরেকটা ছিল, নামটা এই মুহূর্তে মনে নাই, 2টা লোক গুম। গণঅভ্যুত্থানের পর কিছু ভুল বোঝাবুঝি হলেও গণ আন্দোলনের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শুরু হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার কান্ট্রি ফোকাস হিসেবে রয়েছে চীন। 9 দিনের উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। বাংলাদেশের ছবি দেখানো হবে 44টি। উৎসবে মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে 9টি বিভাগে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরো কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। আয়োজকরা জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন। মাস্টার ক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক জাং ইউদি। We need a permanent place for the film festival where we can have a film festival and some policies about the film festivals and others. I also express my gratitude to all the organizers, filmmakers and enthusiastic audience who have worked tirelessly to make this event a reality. উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম্যান। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। 9 দিনের এই উৎসব শেষ হবে 19শে জানুয়ারি। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। বর্ণিল আয়োজনে বর্তমান আর সাবেকদের মিলন মেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনে উঠে আসে দেশ বিদেশে সমুদ্র বিজ্ঞান চর্চা ও অবদানে এখানকার শিক্ষার্থীদের নানা অর্জন ও ব্লু ইকোনমির সম্ভাবনার কথা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পৌষের রোদ ঝলমলে সকালে প্রকৃতি শান্ত থাকলেও প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট চত্বর। 5 দশকের স্মৃতিচারণে নবীন প্রবীণের পদচারণায় দিনব্যাপী হাসি, আনন্দ আর গল্প আড্ডা। চেনা আঙিনায় স্মৃতির হাতছানিতে আন্দোলিত প্রবীণরা। গোল্ডেন জুবলিতে খুবই চমৎকার আয়োজন। আমরা একে অপরের সাথে যে বন্ধন, সে বন্ধনটুকু আরো দৃঢ়তার সহিত সামনের দিকে আগায় যাব। শুধু এটা মেরিন সায়েন্সের বলবো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্লু ইকোনমির যে সম্ভাবনা আছে এই দ্বারকে আরো উন্মুক্ত করবে, এটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। মেরিন সায়েন্স ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী উৎসবে উচ্চ শিক্ষায় নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। উপকূলীয় অঞ্চলের চিংড়ি চাষ, মৎস্য চাষ এবং সামুদ্রিক শৈবাল চাষ, সাথে সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দরা
তাদের এই যে কোস্টাল ইঞ্জিনিয়ারিং, আমাদের সমুদ্র ম্যাপিং থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় এবং সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্র নির্ভর বাণিজ্যের প্রসার এবং জনগণের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই ইনস্টিটিউট আগামী দিনের স্বপ্ন দেখতে চায়। সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সমুদ্র বিজ্ঞান চর্চা ও ব্লু ইকোনমিতে জোর দেন বিশিষ্টজনরা। আমাদের ইউনিভার্সিটির গবেষণা ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সেস, মেরিন সায়েন্সেস এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জায়গায় একটা ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এস্টাবলিশ করছি, চায়নার সাথে আমাদের এমওইউ সম্পন্ন হয়েছে। সে সময় সমুদ্র বিজ্ঞান উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করতে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পৌষের শেষে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় কাবু নিম্ন আয়ের অসহায় প্রান্তিক মানুষ, সেই সাথে বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চর হাটাইলে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবিনা হাসানের রিপোর্ট। মানিকগঞ্জের ভূতের মোড় ঘাট। শিশির মোড়া স্নিগ্ধ সকালে ঘাট চালল প্রকৃতি ও জীবনের উষ্ণতার তরী। গন্তব্য সিরাজগঞ্জের চৌহালি উপজেলার দত্তকান্দির হাটাইল চর। যমুনা অধ্যুষিত দুর্গম চর হাটাইলের জীবন এখনো প্রকৃতির সমান্তরাল। সকল দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকার পাশাপাশি করতে হয় জীবিকা সংগ্রাম। জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগের প্রকোপে জেরোবার প্রান্তিক মানুষ। এই জনপদে উষ্ণতা ও স্বস্তির বার্তা দিতে 84 নং থাক মধ্য শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। ফ্রিতে ওষুধ কম্বল পেয়ে আমরা খুব খুশি হলাম। কম্বল পাওয়া উপকার হয়েছে। কম্বল পাইছি, উপকার হয়েছে। ডায়াবেটিস আছে, ওষুধ কিছু কম বেশি পাইছি। ফ্রিতে ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, কম্বল পাওয়াতে এখন ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুব একটা কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, এখন কম্বল পাওয়া আমরা খুব খুশি হয়েছি। 4-5 দিন ধরে আমরা কাজে বাইরে হতে পারছিলাম না, এই কম্বল পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ভাষায় বলার মতো কিছু নাই, তবে আপনারা মানুষের জনসেবার জন্য ভালো কাজ করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। অসহায় চরবাসীরা বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত, আমাদের পাশাপাশি যদি আরো অন্য সংস্থা আগে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবনের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংসারের সচ্ছলতা আনতে গরুর খামার করেছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত শাহী সিরাজের রিপোর্টে। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন। একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি নাই, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানেই আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম আমার 1,40,000 টাকায় ওই গরু মুঠা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার।
তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। আচ্ছা আচ্ছা। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে ওইদিকেও ইয়ে হয়। আচ্ছা 60 শতক। 60 শতক ইনশাআল্লাহ। ওইখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাবো। এখানে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব। প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান। কক্সবাজারের মিয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবার আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিফ চৌধুরী। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার কাছে জিম্মি ছিল। মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে। ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে 2013 সালের শাপলা চত্বরে ও 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জনগণকে অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। মানুষ বছরের পর বছর ধরে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে। এত বড় যে একটি অভ্যুত্থান হলো, এত মানুষ রক্ত দিল, জীবন দিল, এখানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে পাহাড় সম। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে 11 জনের মৃত্যু ও 10,000 ঘর বাড়ি পুড়ে ছাই। লুটপাটের অভিযোগে দুর্গত এলাকায় কারফিউ জারি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলে পড়েছেন, কাউকে কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতার পালাবদলের নতুন প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাসব্যাপী বইমেলা। ইতিমধ্যে বইমেলায় অংশ নেওয়া প্রকাশকদের তালিকা চূড়ান্ত করেছে বইমেলা 2025 পরিচালনা কমিটি। বইমেলায় এবার প্যাভিলিয়ন পাচ্ছে না 1 ডজন প্রকাশনী। বেশ কিছু প্রকাশনের স্টল বরাদ্দ কমানো হয়েছে। যাচাপ্রু মিন্টু রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমর 21শে বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ থাকার কারণে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে না 1 ডজনেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন বাতিল করে তাদের 3 ও 4 ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্যাভিলিয়ন নিয়েছে, অনেকের প্রকাশনার মান ভালো নেই, কিন্তু তারা বছরের পর বছর ধরে প্যাভিলিয়ন ব্যবহার করে আসছে। 18 জন চিহ্নিত প্রকাশক ছিল যারা ওই সময়ে বৈষম্যটা সৃষ্টি করেছিল, সাধারণ প্রকাশকদের বঞ্চিত করেছে, তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। সকলের সর্বসম্মতি সিদ্ধান্তের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন যদি প্রকাশকদেররা যদি মনে করে যে এটা প্রকাশকরা করেছে, এই কথাটা কিন্তু ঠিক না, জাস্টিস হবে না। বইমেলা কমিটির এই সিদ্ধান্তকে দুঃখজনক ও নিন্দনীয় বলে অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন প্যাভিলিয়ন বঞ্চিত প্রকাশকরা। আমি কি এমন পেসিস্ট হয়ে গেলাম, কারা আমাকে পেসিস্ট বানালো এবং কি অপরাধ আমার, আমি কিছুই জানতে পারলাম না। আমার প্যাভিলিয়নটা কাইটা আমাকে
একটা 3 নম্বর একটা স্টল দিয়ে দিচ্ছে। ফেসিসটা নির্ধারণ করলো কোন প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা আমি বাংলা একাডেমিকে জানতে চাই, এবং না হলে বাংলা একাডেমি আমাকে পূর্বে যে অবস্থায় আমরা ছিলাম 24/24 সেই অবস্থায় আমাদের প্যাভিলিয়ন ফেরত দেওয়া। এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, উপকমিটির সভায় উপস্থিত সদস্যরা ঐকমত্যের ভিত্তিতে স্টল বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বইমেলার পরিচালনা কমিটির একটি সভায় একটি উপকমিটি করে দেওয়া হয়, যারা বইমেলার স্টলের বিষয়টি নির্ধারণ করবে। সেই কমিটির বৈঠকে এবারের বইমেলার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। মঞ্চনাটকে তরুণ নাট্যকর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত 3 বছরের ধারাবাহিকতায় এবারও এথিক তারুণ্য সম্মাননা 2025 প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাট্যদল এথিকের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশজুড়ে জেলা শহরের বিভিন্ন নাট্য সংগঠনের 16 জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মীকে সম্মাননা দেওয়া হয়েছে। নাট্যজন মামুনুর রশিদ, তারিক আনাম খান, আফজাল হোসেন, আজাদ আবুল সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা সে সময় উপস্থিত ছিলেন। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ওসমানী স্টেডিয়ামে উদ্বোধন হয় সুবর্ণ জয়ন্তী উৎসবের। শিক্ষক সম্মাননা, ভিডিও কনফারেন্স, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা দিনভর মেতে থাকেন এই উৎসবে। আয়োজনে 1983 সাল থেকে 2024 সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণ 42টি ব্যাচের প্রায় 3000-এরও বেশি প্রাক্তন ছাত্রছাত্রী এই আয়োজনে অংশগ্রহণ করেন। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাড়িঘরে লুটপাটের অভিযোগে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাই 24 ছাত্র গণ আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ডের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়কে অবিলম্বে চলচ্চিত্রটির সনদপত্র দেওয়ার দাবি জানিয়েছেন আয়োজকরা। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং দ্য রিমান্ডের টিজার প্রদর্শনীর কথা থাকলেও আয়োজকরা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। দ্রুত ছাড়পত্র দিতে আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বানোয়া বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চায় কোনো বাধা দেওয়া ঠিক হবে না। উদ্দেশ্যমূলকভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন দ্য রিমান্ড চলচ্চিত্রের পরিচালক আশরাফুর রহমান। আমরা চলচ্চিত্র নিয়ে আলোচনার প্রেক্ষাপটে আমাদের আলোচকদের পরামর্শের ভিত্তিতে আমরা চলচ্চিত্রের ক্লিপিংস দেখিয়ে তাদের আলোচনার সুবিধার্থে ওটুকু দেখানোর কথা। ছোট ছোট ক্লিপিংস এটি টু বি কন্টিনিউ মিডিয়াতে আসতে থাকে, সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে থাকেন। এটা তো কোনো নিষিদ্ধ কর্ম নয় যে এটি আমি ক্লিপিংস দেখাতে পারবো না। আসল কথাটা হচ্ছে ওই যে আমরা শুনেছি যে 30 থেকে দেখার পর ওনারা সিদ্ধান্ত দিচ্ছে না, বসে আছেন কেন? আমরা শুনেছি ওইখানে তথ্যকাররা যারা আছেন সরকারি, ওনারা নাকি ভয় পেয়েছেন। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ। বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর হামিদা খানম ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, পরিষদের মহাসচিব সায়েদ আহমদ ও অন্যরা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও দেশ উন্নয়নে বিশেষ অবদানের জন্য বেশ কজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে মিলন মেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ডক্টর এ.এইচ.এম. হাবিবুর রহমান ও অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। প্রখ্যাত শিশু সাহিত্যিক চাঁদের হাটের প্রতিষ্ঠাতা সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের ৮৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে শিশু সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে দেশের বিভিন্ন জেলার প্রায় ২০০ কবি সাহিত্যিক উৎসবে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে রফিকুল হক দাদু ভাইয়ের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন ছড়াকার আবু সালে, আসলাম সানি, সুজন বড়ুয়া সহ অন্যরা। এবছর দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক কাইয়াত চৌধুরী ও ইমরান পরশ। এবার কৃষি সংবাদ। মাগুরায় সরিষা ফুলের মৌসুমে আগের তুলনায় বেড়েছে মৌ চাষ। সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখর ফেনীর শস্যদী ইউনিয়নের জাম্বারা দিঘি। অতিথি পাখির বিচিত্র সৌন্দর্যে বর্ণিল হয়ে উঠেছে দিঘি। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশের অকৃত্রিম বন্ধু পরিযায়ী পাখি রক্ষায় সব পক্ষের সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবাদীরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৩০ তরুণ তরুণী। বছরে আয় করছেন $৮০,০০০। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ডেক্সকার উদ্যোগে মাসব্যাপী দেশে বিভিন্ন স্থানে কম্বল বিতরণের আজ ছিল শেষ দিন। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে পথশিশুদের শিক্ষাঙ্গন ছায়াতল বাংলাদেশে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহানউদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার আবুল বাশার খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ, ছায়াতলের প্রতিষ্ঠাতা বি.এম. সোহেল রানা সহ বিশিষ্টজনেরা এই সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জেক্সকার সম্প্রতি ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ২,০০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ জন তরুণ তরুণী। বছরে তাদের আয় $৭০,০০০ থেকে $৮০,০০০। সরকারি সহায়তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের এই পথ আরও এগিয়ে নিতে চান তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। ফ্রিল্যান্সিং শিখে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এককভাবে কাজ করেন গোবিন্দগঞ্জ পৌর শহরের কাইয়াগঞ্জের উদ্যোক্তা শাহ এম পলাশ। ২০২১ সালে নিজ এলাকায় আট দ্য রেট নামে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। এলাকার শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে নিজ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করেন এই উদ্যোক্তা। আমার টিম যখন কাজ করছে, তো বর্তমানে বছরে $৬০,০০০ থেকে $৭০,০০০ আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এই গ্রামে বসে। কেউ কেউ লেখাপড়া শেষে, আবার কেউ পড়ালেখার ফাঁকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়েছেন। ৬ থেকে ৭ মাস এখানে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর থেকে কাজ করা শুরু করছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং বর্তমানে আমি অ্যাডারেটের সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করছি। যে কেউ প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই কাজ করতে পারলেও দক্ষতা অর্জন ও যোগাযোগ বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার উপর জোর দিচ্ছেন সিনিয়র ফ্রিল্যান্সাররা।
এখন মোটামুটি ভাবে এসইও শিখতেছি, ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু পার্ট আছে যেগুলো ভিডিও এডিটিং আরো বিভিন্ন কাজ সবকিছু করতেছি। যখন স্কিল বিল্ড আপ করতে পারবো তখন আমাদের ইনকামটা ওই রকম ভাবে বাড়বে। ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রিল্যান্সাররা। আমাদের শুরু হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে, কিন্তু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, এমনকি ইউটিউবে কন্টেন্ট রাইট করা। ফ্রিল্যান্সিং এর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় উন্নয়ন অধিদপ্তর। যে কোনো বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 48টি জেলায় ফ্রিল্যান্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান করছে। সরকারিভাবে সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি শিক্ষিত বেকার যুবক যুবতীকে ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই। সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসার মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ডট গ্যাং সদস্যরা। সেখানে একটি অফিস অবরোধ করে হামলা চালায় তারা। এর আগে বিকেলে জুলাই ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পথসভায় উপস্থিত থেকে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দুর্নীতি বিবরণ ও জুলাই আন্দোলনের 7 দফা প্রস্তাব গ্রহণ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে রূপান্তরে 11টি রোডম্যাপ গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পেনিনসুলা ডেভেলপমেন্ট ডায়ালগ ইনিশিয়েটিভ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। জুলাই 36 ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণে 11টি মৌলিক বিষয়ের উপর আলোকপাত করা হয়, যা দেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। আয়োজনে বক্তারা বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামী 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনের সম্ভাবনা রয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন, লাইসেন্সবিহীন চালক অথবা ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনায় হতাহতের জন্য বিআরটিএ সরাসরি দায়ী হবে। অংশীজনদের সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় সভা শেষে তিনি সড়কপথে নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে বলে স্বীকার করেছেন। উপদেষ্টা বলেছেন, দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ হবে বলেও জানিয়েছেন তিনি। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ঝুলে আছে উল্লেখ করে বিআরটিএর কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আসতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। শিক্ষা, সমাজসেবা, অভিনয়, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 12 জন গুণী ব্যক্তির মাঝে কালচার মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এবছর আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট নাট্যশিল্পী দিলারা জামানকে। দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান এম.এ. রাজেক। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। রংপুরে বিএনসিসি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের মিলন মেলা হয়েছে। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাঙ্গণে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের রংপুরের সভাপতি রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রেহেনা খাতুন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন সরকার, উৎসব উদযাপনের আহ্বায়ক ও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেরিনা লাভলি সহ অন্যরা। মূল আলোচক ছিলেন এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মাহবুব আলম। মিলন মেলায় বিএনসিসির সাবেক ক্যাডেট ও বর্তমান ক্যাডেটরা অংশ নেন। এছাড়া উৎসবকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এবার খেলার খবর।
38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এবারে পুরুষ এককের শিরোপা জয় করেছেন নেপালের অ্যামেচার গলফার সদ্ভাব আচারিয়া। রানার আপ হয়েছেন বাংলাদেশের শফিকুল ইসলাম। মহিলা এককে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার। আর মহিলাদের দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা ও সৈনিক সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা এ দল শিরোপা অর্জন করেন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌখালীর দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারের নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা 6 জয়ে শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।